এটাই ছিল বেহুলার শ্বশুর বাড়ি, অর্থাৎ চাঁদ সওদাগরের বসত ভিটা। এখানেই বেহুলার স্বামী লক্ষিন্দর জন্মগ্রহণ করেছিলেন এবং এই বাড়ি থেকেই বেহুলা ও লক্ষিন্দরের বিয়ে হয়েছিল। বেহুলা ও লক্ষিন্দরের সেই যে করুণ ভালোবাসার কাহিনী, তার সূত্রপাত এখান থেকেই হয়েছিল। চাঁদ সওদাগরের সেই বসত ভিটাটি এখনো স্মৃতি হিসেবে রয়ে গেছে, যেখানে আজও নাকি বিশাল বিশাল সাপ দেখতে পাওয়া যায়। এমনি মোটামুটি সাপ আছে। ওই নিচে নিচে একবার হারিয়ে একটা সাপ আসলো, দুটি ছেড়ে গড়তে 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 মরে গেছে। বন্ধুরা, চলুন জেনে আসি বেহুলা ও লক্ষিন্দরের সেই করুণ কাহিনী, আর সেই সাথে দেখে আসি বেহুলার শ্বশুরবাড়ি তথা চাঁদ সওদাগরের ভিটা। বন্ধুরা, বাংলা ইতিহাসের বিখ্যাত গ্রন্থ মনসা মঙ্গল কাব্যে চাঁদ সওদাগর ও বেহুলা লক্ষিন্দরের উল্লেখ পাওয়া যায়। সেখান থেকে জানা যায় তৎকালীন বাংলার সবচেয়ে ধনী ও প্রভাবশালী বণিক ছিল চাঁদ সওদাগর। তিনি শুধু ব্যবসায়ী ছিলেন না, ছিলেন মহাদেবের একনিষ্ঠ ভক্ত। তিনি মহাদেব শিবের পূজা ছাড়া অন্য কোনো দেবতার পূজা করত না, আর তার এই অহংকারই জন্ম দিল এক ভয়ঙ্কর সংঘাতের। সর্পদেবী মনসা চেয়েছিলেন বাংলায় নিজের পূজা প্রতিষ্ঠা করতে, কিন্তু চাঁদ সওদাগর স্পষ্ট জানিয়ে দিলেন তিনি মনসার পূজা করবেন না। অনেক চেষ্টার পরেও যখন মনসা চাঁদ সওদাগরের পূজা পেতে ব্যর্থ হয়, তখন মনসা রাগে ক্ষুব্ধ হয়ে একে একে চাঁদ সওদাগরের 6 পুত্রকে দংশন করে মেরে ফেলে। কিন্তু তারপরও শিবভক্ত চাঁদ সওদাগর মনসার পূজা করে না। 6 পুত্রকে হারিয়ে চাঁদ সওদাগর বাণিজ্যে চলে যান। সফলভাবে বাণিজ্য শেষে চাঁদ সওদাগর যখন ধন সম্পদ আর রত্নে পরিপূর্ণ জাহাজ নিয়ে ফিরছিলেন, তখনই মনসা দেবী সাগরে ঝড় তুলে ডুবিয়ে দেয় চাঁদ সওদাগরের সবগুলো জাহাজ। সেখানে সবার মৃত্যু হয়ে যায়, কিন্তু কোনো রকম ভাবে প্রাণে বেঁচে ফেরে চাঁদ সওদাগর। এরপর চম্পকনগর অর্থাৎ এখানে ফিরে এসে চাঁদ সওদাগর নতুন করে জীবন শুরু করে, আর এবার তার আরেকটি ছেলে জন্ম নেয়, যার নাম লক্ষিন্দর। ওইদিকে সিরাজগঞ্জের তারাশে জন্ম নেয় বেহুলা, যে ছিল চাঁদ সওদাগরের বন্ধুর মেয়ে। একই সাথে বেড়ে ওঠে বেহুলা ও লক্ষিন্দর। এরপর প্রাপ্তবয়স্ক হলে বেহুলা ও লক্ষিন্দরের বিয়ের কথা হয়, কিন্তু গণকেরা কুষ্টিগুণে বলেন বাসর রাতে সাপের দংশনে লক্ষিন্দরের মৃত্যু হবে। এদিকে বেহুলার কুষ্টিগুণে দেখা গেল সে কখনোই বিধবা হবে না, তাই চাঁদ সওদাগর ও বেহুলার বাবা সিদ্ধান্ত নেয় বেহুলা ও লক্ষিন্দরের বিয়ে দিবে। যেহেতু মনসার ভক্ত বেহুলা কখনোই বিধবা হবে না, তাই বেহুলার সাথে যদি লক্ষিন্দরের বিয়ে হয়, লক্ষিন্দরেরও মৃত্যু হবে না। তারপরেও বাসর রাতে ছেলে লক্ষিন্দরকে সর্পদংশনের হাত থেকে বাঁচাতে বাবা চাঁদ সওদাগর তৈরি করেন একটি লোহার বাসর ঘর, যেখানে কোনোভাবেই সাপ প্রবেশ করতে পারবে না, কিন্তু সেখানেও একটু খুঁত থেকে যায়। লৌহ বাসর ঘর যিনি নির্মাণ করেছিলেন সেই কারিগর বিশ্বকর্মা বাসর ঘরে একটি ছিদ্র রেখে দেয়। সেই ছিদ্র দিয়ে মনসা সুতার আকার ধারণ করে পৌঁছে যায় লক্ষিন্দরের বাসর ঘরে এবং দংশন করে লক্ষিন্দরকে। সে যুগের রীতি ছিল সাপের কামড়ে কারো মৃত্যু হলে তাকে কলার ভেলাই করে ভেসে দেওয়া হতো। বেহুলা তাই লক্ষিন্দরকে সাথে নিয়ে নদীতে ভেসে পড়ল। এভাবে কলার ভেলাই দিনের পর দিন, মাসের পর মাস বেহুলা লক্ষিন্দরকে নিয়ে ভাসতে থাকলো। এরপর নানা ঘটনা পরিক্রমার মধ্য দিয়ে বেহুলা বাঁচিয়ে তুলল লক্ষিন্দরকে। আর এই চাঁদ সওদাগর ছিলেন সেই লক্ষিন্দরের বাবা ও বেহুলার শ্বশুর, এবং এটি ছিল বেহুলার শ্বশুর বাড়ি। বন্ধুরা, এটা সেই চাঁদ সওদাগরের বসত ভিটা, অর্থাৎ বেহুলার শ্বশুর বাড়ি। আমি এখন সেখানে দাঁড়িয়ে আছি। হয়তো এখানেই লক্ষিন্দর হেঁটেছেন, বেহুলা হেঁটেছেন, এখানকার আলো বাতাসেই তারা বড় হয়েছেন, তারা বেড়ে উঠেছেন। আমি এখন সে জায়গাতে হাঁটছি। হয়তো তারা এখন বেঁচে নেই, তাদের সেই বাড়িঘরগুলো টিকে নেই, কিন্তু তাদের এই যে বসত ভিটা এখনো কিন্তু স্মৃতি হিসেবে রয়ে গেছে। এখানেই এই বসত ভিটাই, এই মাটির সাথে বেহুলা ও লক্ষিন্দরের সেই স্মৃতিগুলো এখনো কিন্তু জড়িয়ে আছে। এখানে
এখন ওই যে দেখুন এখানেও কিন্তু এই যে পোড়া মাটির ইটগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানেও সে প্রাচীন আমলের ইটগুলো রয়ে গেছে। এই ইটগুলোর সাথে জড়িয়ে আছে লক্ষিন্দারের, বেহুলার সেই জীবনের ইতিহাসগুলো। এই যে ইতিহাসগুলো আমরা কিন্তু এখানে এসে জানার চেষ্টা করছি, দেখার চেষ্টা করছি। এখানে যদিও তেমন কিছু নেই, কিন্তু এখানে যে চাঁদ সওদাগরের বাড়ি ছিল সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখুন পুরো জায়গাটা যদি কত উঁচু, মাটি থেকে সমতল থেকে কিন্তু এই জায়গাটা অনেক উঁচুতে অবস্থিত। এবং সেই সময় যে এখানে একটি বসত বাড়ি ছিল, স্থাপনা ছিল, এটা কিন্তু এই জায়গার স্ট্রাকচার দেখে, এই জায়গার অবস্থান থেকে খুব সহজে অনুমান করা যায়। কি সুন্দর জায়গা দেখুন, চতুর্দিকে গাছপালায় এখন ভরে গেছে। শত শত বছর আগে এখানেই লক্ষিন্দার জন্মগ্রহণ করেছিলেন। এটাই ছিল চাঁদ সওদাগরের সে বাড়ি। আর এই বাড়িকে ঘিরেই রয়েছে কত কল্পকথা, কত ইতিহাস, যে ইতিহাস আজও প্রতিটি মানুষের মনে, প্রতিটি মানুষের হৃদয়ে গেঁথে আছে। বেহুলা ও লক্ষিন্দারের সেই উপাখ্যান, সেই কিংবদন্তি, সেই প্রেমময়, সেই ভালোবাসা, সেই বিখ্যাত ভালোবাসার গল্প আজও প্রতিটি মানুষের মুখে মুখে ফেরে। যে রূপকথার গল্পগুলো, যে কি এক ভালোবাসা, কি এক অসাধারণ ভালোবাসার গল্প তৈরি করেছিল বেহুলা এবং লক্ষিন্দার। যে যখন লক্ষিন্দার মারা গেলেন, সাপের দংশনে যখন মারা গেলেন, তখন বেহুলা কিন্তু তার স্বামীকে নিয়ে দিন রাত কলার ভেলায় করে ভেসে ভেসে তার স্বামীকে যে ভালো করেছিলেন, সেই ইতিহাস কিন্তু এখান থেকেই রচিত হয়েছিল। মনসা মঙ্গল কাব্যে আমরা যে ইতিহাসের কথা শুনি বেহুলা লক্ষিন্দারের, সেই ইতিহাসের সূত্র কিন্তু এখান থেকেই শুরু হয়েছিল। আগে হিনি শুনেছি যে চাঁদ সওদাগরের বাড়ি। চাঁদ সওদাগরের বাড়ি এখানে না? হ্যাঁ। চাঁদ সওদাগর এখানে থাকতেন? এই তো মোটামুটি সাপ আছে। সাপ বাড়ায়? ওই নিচে নিচে একবার ঝাড়িয়ে একটা সাপ আসলো, দুটি ছেড়ে গড়তে 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 মরে গেছে। মনে তুলে দিচ্ছে কেবা। বন্ধুরা, বেহুলা ও লক্ষিন্দারের এই ইতিহাস নিয়ে নানা প্রশ্ন আর যুক্তিতর্ক থাকলেও এটি কেবল একটি ইতিহাস নয়, বরং এটি বাংলা সাহিত্য আর লোকবিশ্বাসের এক অমর প্রেম কাহিনী, যা আজও গেঁথে আছে প্রতিটি মানুষের হৃদয়ে। চাঁদ সওদাগরের এই ভিটা শুধু প্রাচীন ইট পাথরের স্তূপ নয়, এটি এক জীবন্ত ইতিহাসকে বুকে ধারণ করে আছে। এখানে দাঁড়িয়ে এখানকার মাটি স্পর্শ করে আমি যেন হারিয়ে গেছি হাজার বছরের সেই প্রাচীন বাংলায়। বন্ধুরা, আমাদের এই বাংলায় কত অজানা ইতিহাস আর কত গল্প মাটির নিচে চাপা পড়ে আছে। চাঁদ সওদাগরের ভিটা তারই এক অনন্য নিদর্শন।